আমরা ফাংশন অত্যন্ত সহজ জিনিস করতেছিলাম। আমরা ডোমেন বের করার কয়েকটা টাইপ দেখেছিলাম। এর পরের থেকে আমরা কিছু জিনিসপত্র দেখবো আর কি। মান্নান চলে আসছে। মান্নান, কি ব্যাপার মান্নান, কেমন আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি? মান্নান, লাস্ট ফাংশন কি করেছিলাম মনে আছে নাকি বলো তো? টাইপ 4 পর্যন্ত দেখেছিলাম কি মাইশা? জি ভাইয়া। টাইপ 4 এর কোনটা? এই যে আচ্ছা আচ্ছা, টাইপ এই তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, f of x is equal to root over x minus 3 by x, এরকম একটা অঙ্ক। না তো। তাহলে না এটা ভাইয়া। লেখো। টাইপ 5 এটা হলো মিক্স টাইপ। এটা ভগ্নাংশ টাইপ এবং তোমার রুট টাইপ, দুইটার মিক্স টাইপ। রুট টাইপের যে রুল ছিল আর ভগ্নাংশের যে রুল ছিল, দুইটাই আমরা এখানে ফলো করব। ভিতরে রুটের ভিতরে যা আছে সেটাকে প্রথমে 0 ধরলাম, x এর মান বের করলাম, তার মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে গেলাম। সেকেন্ড যে কাজটা সেটা হলো, ভগ্নাংশ থাকলে আমরা যেটা করি, নিচে যা থাকে হরটাকে 0 ধরলে যে মানটা আসে সেই মানটা হবে না ডোমেন হিসেবে, সেটাকে চিহ্নিত করি। এখন আমরা যেটা করব সেটা হলো রুট টাইপের রুল অনুযায়ী সংখ্যা রেখা আঁকবো এবং শূন্য সহ গুরুত্বপূর্ণ বিন্দু 1 2 3 কে ইন্ডিকেট করব। এখন আমার সংখ্যা রেখাটা একটা দুইটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, তিনটা ভাগের থেকে একটা করে ভ্যালু দিয়ে জাস্ট ট্রাই করব। এখানে একটা ভ্যালু হতে পারে -5, বসিয়ে দেখো তো, -5 -3 -5, রুট করলে রুট হবে কি? অ্যান্সার হলো ইয়েস। তার মানে এইখানে থাকা সমস্ত বিন্দু, এই কোটি কোটি বিন্দু এই ফাংশনের ডোমেন। জিরো, জিরো তুমি বসাইতে পারবে না, এটা তো এখানে লেখা রয়েছে। জিরোর এই পাশে 0 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু 1 বসিয়ে দেখো। 1 - 3 / 1, রুট ওভার করলে এটা 9, এটার অ্যান্সার পাওয়া যায় না, তার মানে এইটুকু বাদ। এবার 3 বসিয়ে দেখো তো, 3 বসাইলে উপরে 0 আসে, তার মানে 0 রুট ওভার করা যায় কি? যায়, তার মানে 3 হইতে পারে, 3 হবে, 3 পসিবল। 3 থেকে বড় 4 মান বসিয়ে দেখো, তাহলে আরো ভালো মতো হবে, 4 - 3/4। তো এই মানগুলো আছে। সো ওভারঅল আমরা যদি ডোমেন বলি এই ফাংশনটার, সেটা কত হবে? ডোম এফ যদি বলি, সেটা হবে -ইনফিনিটি টু -2, সরি এটা কি লিখলাম, এটা হবে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 নাই, এইদিকে -ইনফিনিটি, এদিকে +ইনফিনিটি। অথবা 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত, 3 সহ, তাই চিহ্নটা এই চিহ্নটা হবে। এটাকে সেটের ভাষায় লিখতে পারতো তুমি, যে x such that x belongs to R, এরপর x এর মানটা 0 ভাইয়া থেকে ছোট। একপাশে থার্ড ব্র্যাকেট একপাশে ফার্স্ট ব্র্যাকেট। তুমি মনে হচ্ছে অনেকগুলা ক্লাসই মনে হয় করো নাই সামনে, তাই না? হ্যাঁ। হুম হুম, বুঝতে পারছি, আর সমস্যা নাই, আমি রিপিট করতেছি ব্যাপারটা, একটু ওয়েট করো। অথবা বলতে পারি 3 এর সমান বা 3 এর থেকে বড়, এটা সেটের ভাষায় যদি লিখি। সামিয়া যে কথাটা বলতে চাইতেছে সেটা ওরা বোঝানোর জন্য আমাদের ব্র্যাকেট সিস্টেমটা একটু মনে করে দিতে হবে। যখন এমন হয় যে আমার সলিউশনটা -2 থেকে 2 পর্যন্ত হয়,
-2 আছে, 2 আছে, তখন আমরা ওইটাকে লিখি এইভাবে -2 2, দুই পাশে থার্ড ব্র্যাকেট। কারণ থার্ড ব্র্যাকেটের অর্থ হলো থেকে প্লাস সহ, আর ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হলো অনলি থেকে, সহ নাই কোনো। এই তো বিপদ ঘটাই দিল এখন একটা। সেটের ভাষায় আমরা যেটা বলতেছিলাম, ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হলো শুধু থেকে, আর থার্ড ব্র্যাকেটের অর্থ হলো থেকে প্লাস সহ। তার মানে -2 থেকে 2 পর্যন্ত, ধরো 2 নাই, -2 নাই আর 2 +2 টা আছে, এটাকে লেখার টেকনিক হলো -2, 2। এটা যেহেতু আছে আর এটা এইটা পর্যন্ত, তাহলে এটা এইভাবে বুঝাবো, আর এটা যেহেতু নাই তাহলে এইভাবে এইভাবে বোঝানো লাগবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মানে হলো -2 টা নাই, কিন্তু -2 থেকেই আমরা হিসাবটা নিচ্ছি। -4 থেকে 4 পর্যন্ত বা 7 পর্যন্ত করা। এইখানে আমি বললাম যে এইটাও নাই ওইটাও নাই, কিন্তু মাঝখানের অংশটা সমাধানে আছে। সেটাকে প্রকাশ করার কায়দা হলো দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দেব। আবার যদি এরকম হয় -2 থেকে 3, -2 আছে, 3 নাই, তাহলে -2, 3, 3 নাই যেহেতু 3 পর্যন্ত যাব, আর 2 থেকে 2 কে সহ বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দেব। সামিহা এখন বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা অনেক আগের ক্লাসের কথা ছিল, তোমার জন্য রিপিট করা লাগলো। আচ্ছা, এইটা এইভাবে লেখার মাধ্যমে আমরা আসলে এই ফাংশনটার ডোমেইন বের করে ফেললাম। এটা এমন একটা ফাংশনের ডোমেইন বের করলাম যেটা মানে কি বলবা, এটা অনেক পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় অনেক ডিফিকাল্ট লেভেলে আসে, এবং ছাত্ররা অনেক বড় একটা ভুল করে, সেটা হলো এই জায়গাটায় এই পুরো অঞ্চলটা বাদ করে দেয় ওরা। ওরা যখন দেখে -5 ভিতরে বসালে তো মাইনাস আসবে, ওদের মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল এরর কাজ করে। ওরা ভাইবা দেখে না উপরে -5 নিচে -5 হলে মাইনাস মাইনাস যে কাটা যায়, এই জিনিসটা প্লাস হয়ে যাবে, রুট করা যাবে, সেই জিনিসটা মাথায় ঢুকে না ওটা। ফাংশনের মধ্যে তোমাদের অনেক আগে একটা জিনিস শিখাইছিলাম, তোমরা আমাকে একটু করে দেখাবো জিনিসটা হয় কিনা, পারো কিনা দেখো তো। তোমাদের যদি একটা সিম্পল অঙ্ক দেই, f of x plus 1 is equal to 3x plus 5, এখন তুমি আমাকে f of x cube plus 1 by x এর মান বের করে দাও। মান্নান, নাকিব, তারপর সামিহা, মায়েশা, সবাই করো তো। কত আসে আমাকে জানাও। মায়েশা হইছে? সামিহা? করতেছি, চেষ্টা করতেছি। ওকে, একটু চেষ্টা করো।
দেখো তো তোমাদের চেষ্টার সাথে মিলে কিনা অ্যান্সার দেখতেছো তোমরা এখানে। অঙ্কটা করার টেকনিক হলো, যখন এরকম থাকবে যে সামথিং এফ অফ 2 এফ অফ 3 বের করতে বললে তো আমরা পারি, কিন্তু এরকম একটা জিনিস যখন দিয়ে দেবে তখন যেটা করতে হয় সেটা হলো এটার ভিতরে যা আছে এই বাইরেও তাই বানাইতে হয়। এটা তো ডোমেইন জেনারেলি ফাংশনটা ইনসার্ট করতেছে যেটা, এই ডোমেইনটা যেরকম ফাংশনে ডিজাইন করা রয়েছে মূল রেঞ্জটাকে ওই ফাংশনে ডিজাইন করে ফেললে তুমি আসলে ডোমেইনের রেসপেক্টে এইখানে চেঞ্জ আনতে পারবা। তো আমি x+1 লিখছি কয়েকটা, এরকম x+1 কয়েকটা লিখে আমি এই জিনিসটা বানানোর চেষ্টা করতেছি। তোমরা যেটাকে যে জিরো ফ্যাক্টরের মধ্যে করতা, একটা ফ্যাক্টর জানা থাকলে একটা একটা জানা থাকলে কি জানো, উৎপাদক জানা থাকলে তোমরা করতা যেটা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে ছোটবেলা 9-10 x+1 কয়েকটা লিখতা পাশে, তারপরে এটা বানানোর চেষ্টা করতাম। আমিও তাই করেছি, x+1 লিখছি, তারপর 3 দিছি 3x বানানোর জন্য, 3x হয়েছে, আর এই 3 গুণ হয়ে এখানে 3 হয়ে গেছে। এরপর দেখলাম যে আরো x+1 আইনা আমার দরকার নাই, আমার x না মাত্র 5 বানাইতে আর 2 লাগে, 2 যোগ করছি এখানে, তো এখানে যোগ করে দিছি, x+1 আর লাগতেছে না। তো ওভারঅল এইটাই আসলে এইটা, এই জিনিসটাকে এরকম বানায় ফেললাম। যেহেতু বানিয়ে ফেলছি তাহলে তুমি এতটুকু বুঝতে পারতেছো, এখন x+1 এর জায়গায় এইখানে যে চেঞ্জ হবে ওইখানেও সেই চেঞ্জ করতে পারি। তো আমি x+1 এর জায়গায় এখানে গরু বসিয়ে দিছি, তারপর এই x+1 এর পাশেও গরুই বসিয়ে দিছি। সো দুই পাশে গরু বসিয়ে দেওয়াতে হচ্ছে কি, এখন আমি গরুর মতো একটা বড় প্রাণী যেখানে আইটে গেছে, আমার এইটুক জিনিসটা তো ইনসার্ট করা কোনো ব্যাপারই না। এখন আমি এইটুকের পরিবর্তে বা এই গরুর পরিবর্তে এটা বসিয়ে দিছি, এই পাশেও ওইখানে একই রকম চেঞ্জ হয়ে গেছে, যেখানে গরু ছিল ওইটার জায়গায় এটা চলে আসছে। একই রকম ভাবে এই অঙ্কের মধ্যে তোমাকে যদি বলতো এফ অফ 5 কত বের করো, তো তুমি এফ অফ 5 বের করতে পারতা 3 ইন্টু 5 প্লাস 2 দ্বারা, হয়ে যেত শেষ। এফ অফ 5 যদি বের করতে বলতো সেটা করার আরেকটা মেথড আছে, তোমাদের মেথড দুইটা শিখাইছিলাম, এটা ছিল মেথড 2। এই ধরনের অঙ্ক করার মেথড 1 আছে। মেথড 1 হলো যখন সংখ্যা থাকে এখানে সংখ্যা, তখন মেথড 1টা একটু ভালোভাবে প্রয়োগ করা যায়। এইখানে যা থাকবে সেটাকে এখানে সংখ্যাটা সমান লিখবা, সমান লিখে x এর মান বের করবা, x এর এই মানটা এইখানে বসাই দিবা, তাহলে তুমি পেয়ে যাবে অ্যানসারটা। তার মানে f of 5 is equal to 3 into 4 plus 5। 17। মেথড 1 আর মেথড 2 তে একই অ্যানসার আসছে, তোমরা দেখতে পারতেছো পাশাপাশি 17ই আসছে দুইটাই। কে বুঝো নাই? মাইশা বুঝতে পারছো? সামিহা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হলো এটাকে বলে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন বলতে পারো, বা মানে কি বলে, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। আচ্ছা, এটা এটা আগে পড়ানো উচিত হবে না, ডোমেইন রেঞ্জের আরেকটু পড়াই। তোমরা তো ইন্টারমিডিয়েটের ছাত্র, টাইপ 5 পড়ছি, তো টাইপ 6 করি, টাইপ 5 করলো কি, হ্যাঁ টাইপ 6 ও করি। টাইপ 6 হলো f of x is equal to 4 plus 3 sin x। এই ধরনের অঙ্কের ডোমেইন কত হবে? সাইন ফাংশনের ভিতরে যত খুশি কোণ বসানো যায়, তার মানে এটা ডোম যদি বলি ডোম f। আচ্ছা, তোমরা এটা রেঞ্জ বের করতে পারবা তো? এটা রেঞ্জ কিন্তু খুব সহজ আগেরটা। এটার y ধরবা, তারপর x এর মান বের করবা, তুমি দেখবা ইনভার্স করলে যে ফাংশনটা আসে সেটা বের হবে সামথিং এরকম, মানে 3/1 - x²। এটা দেখেই বুঝতে পারতেছো যে দুনিয়ার সবকিছুই হবে +-1 বাদে। কিন্তু আমরা রেঞ্জের মধ্যে কি লিখবো মাইশা বলো তো? আমরা কি লিখবো নাকি r বাদ
প্লাস মাইনাস 1। বকুল, ভাই একটা কথা বলি, মান্নান বলো, সামিহা বলো। আমাকে একটু ভালো মতো বুঝাই দিবেন, মানে আহ, এটা একদম কইরা আমি তো বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, এই ফাংশনটা রেঞ্জ বের করা বুঝো, মানে ইনভার্স করা বুঝো না সামিহা? না, আমি রেঞ্জ বের করতে পারি না, কিন্তু ফাংশন একটা ক্লাসও করি নাই। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে। দেখো এটার করেন, ওয়াই আমার সমস্যা হবে না। সমস্যা নেই, আগের ক্লাসগুলো রেকর্ডিং দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। সরাসরি যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে ওয়াই ধরে দুই পাশে স্কয়ার করতে হয়, তারপরে সবকিছুকে ডানে নিয়ে বামে শুধু এক্স রাখবা। এই কাজটাই আমি করতেছি, দেখো এই -3 কে ওই পাশে দিয়ে দিছি আর এইটাকে এই পাশে নিয়ে আসছি। এখন x কে কমন নিলে 1 y স্কয়ার 3 আসে। তার মানে এখান থেকে যদি x এর মান বের করি সেটা হবে 3/1 y স্কয়ার। এটাই হলো আমার মূল ফাংশনটার ইনভার্স। কেন সেটা নিয়ে আমি এখন ডিটেইলে কথা বলতে চাচ্ছি না, কারণ ইনভার্সের মানে হলো ডোমেইনকে রেঞ্জ বানিয়ে ফেলা, রেঞ্জকে ডোমেইন বানিয়ে ফেলা। এখন দেখো তো এইখানে যদি আমি y ইনসার্ট দেই, y কি রেঞ্জ, রেঞ্জ ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি x, মানে ডোমেইন আউটপুট পাচ্ছি। তার মানে উল্টা হয়ে গেছে ফাংশনটা। সো বেসিক্যালি একটা ফাংশনের ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট করার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে ইনভার্স ফাংশন, যেটা আমি অনেক আগে বোঝাইছিলাম তোমাদের, সেটা সেই ছবিটা, যে একটা চাল ভাঙার মেশিনে ইনপুট দিচ্ছ চাল, চালে গুঁড়া বের হচ্ছে। এটা যদি ফাংশন এফ বলি তাহলে এটার উল্টাটা, চালে গুঁড়া দিলাম, ওটা দিয়ে কিছু একটা তৈরি হয়ে একটু মোটা মোটা কি বলে ভাত বা কিছু বের হলো, সেটাকে বলে ওই ফাংশনটা ইনভার্স ফাংশন। গুঁড়া থেকে আবার চাল বাইর করে দিবে তোমার। সো আমি এই x কে সরাসরি f ইনভার্স অফ y লিখতে পারি। সো 3/1 y স্কয়ার লিখতে পারি। ওইখান থেকে আমি বলতেছিলাম যে এখানে যদি আমি এখন পুরোটা y বাদ দিয়ে x বসাই দিই, কারণ প্রশ্নে x ছিল, সো x দিয়ে লিখলে ফাংশনটার ইনভার্স ফাংশন এভাবে বের করা যায়। ইনভার্স কেমনে বের করে সেই প্রসেসটা কি সামিহা বুঝছো না বুঝো নাই? জি ভাই, বুঝছি। ইনভার্স ফাংশন বের করার মূল উদ্দেশ্যটা কি ছিল মাইশা বলো তো? রেঞ্জ বের করতে গেলে ইনভার্স বের করতেছি কেন? রেঞ্জ বের হ্যাঁ গুড। আসলে ইনভার্স ফাংশনের ডোমেইনই তো মূল ফাংশনটা রেঞ্জ। আর ডোমেইন বের করার মূল কথাটা কি মাইশা বলো? ডোমেইন বের করার মন্ত্র কি ছিল? মাইশা শুনতেছো? কিছু শুনতেছি। ডোমেইন বের করার মূল কথা কি ছিল? ডোমেইন বের করার সময় আমরা কি কি কথা মেনে মেনে ডোমেইন বের করি? বেসিক রুলটা কি ডোমেইনের? একটা লাইন ছিল ছোট্ট, মনে আছে? যেটা ছাড়া ডোমেইন জীবনে বের করতে পারবা না। ফাংশনটা নষ্ট হবে না কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি। ডোমেইন হলো ইনপুট। মোবাইলের জন্য ইনপুট হলো টাচ করা, ট্যাপ করা, স্ক্রল করা এইসব। কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়াটা মোবাইলের জন্য ইনপুট না, মোবাইল স্ক্রিনের ইনপুট না। সো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়াটা ডোমেইনের মধ্যে আসবে না মোবাইল নামক ফাংশনটার জন্য। ক্যালকুলেটর এর ক্ষেত্রে হলো চাপ দেওয়া, টাচ করলে এটার মধ্যে কিছু হইতেছে না। টাচ আসলে ক্যালকুলেটর, যেটা টাচ স্ক্রিন ক্যালকুলেটর না, সেটার জন্য টাচ আসলে ওই ক্যালকুলেটরটা, ওই ফাংশনটা ডোমেইন না। সো ডোমেইনের একটাই মূল কথা, সেটা হলো যা ইনপুট দিলে ফাংশন নষ্ট হবে না। সেটা বের করার জন্য রুট টাইপের জন্য আমরা আলাদা রুল শিখেছিলাম, তারপরে এই প্রত্যেকটা টাইপের জন্য রুল শিখেছিলাম ডোমেইন বের করার জন্য। এখন আমরা 5 নম্বর টাইপে আছি, সবাইকে একটু আবার মনে করে দিলাম। ইনভার্স বের করে এখন এটার ডোমেইন বের করলেই ওইটা রেঞ্জ হয়ে যাবে। সো আমি এটার ডোমেইন বের করার জন্য যেটা করতে পারি সেটা হলো, এটা কি টাইপ সেটা একটু মনে করতে পারি। এটা আসলে টাইপ 2 তে পড়েছে, ভগ্নাংশ টাইপ। টাইপ 2 রুল ছিল নিচে যা আছে সেটাকে 0 ধরে x এর মান বের করো। নিচে যা আছে সেটাকে 0 ধরো সামিহা।
জি ভাইয়া। x এর মান বের করো, দেখো প্লাস মাইনাস 1 আসতেছে। তার মানে হলো এইখানে প্লাস মাইনাস 1 ইনপুট দিলে ফাংশনটার মধ্যে 3/ইনফিনিটি আসে, 3/0 আসে পড়বে, যেটা আসলে অসংজ্ঞায়িত। তাই আমরা বলতে পারি এই যে ফাংশনটা সেটা ডোমেইন হলো r বাদ প্লাস মাইনাস 1, মানে বাস্তব সংখ্যার জগতে সবকিছু এখানে ইনপুট দিলে সমস্যা নাই, কিন্তু যদি আমরা কোনো কারণে ইনপুট হিসেবে এই প্লাস 1 বা মাইনাস 1 দেই, তাহলে ফাংশনটা নষ্ট হয়ে যাবে, মানে ইনফিনিটি ভ্যালু দেবে। ট্রাই করে দেখতে পারো, ক্যালকুলেটরে ম্যাথেরও আসবে। এরপরে আমাকে বলো তো, মান্নান, আসো, তোমরা কি কে আসো আমি একটু দেখতো। মান্নান আসো তো, মান্নান কথা কও না কেন? মান্নানের মাইক্রোফোন গেছে আমার হচ্ছে আউট। আচ্ছা, যারে বুঝানো তারে বুঝাই। সামিহা আসো, জি ভাইয়া আছি। তোমার জন্য স্লো হয়ে যাচ্ছে, ক্লাসটা টানতে পারতেছি না। আচ্ছা দেখো, রুট ওভারটা দেওয়া রয়েছে এখানে, রুট ওভারের সামনে প্লাস সমস্যা আছে। নেই, গাইডে দেন, আপনি আপলোড দিয়ে আচ্ছা দেন, আমি সামিহা, দেখে আমাকে নিব বলো তাই। তো, রুট ওভারের সামনে প্লাস আছে, এই জিনিসটার ভিতরে এই পুরো ফাংশনের এই জিনিসটাকে কি বলে তুমি কি জানো? এই পুরো জিনিসটাকে, না, এই পুরো জিনিসটাকে ফাংশনটা রেঞ্জ বলে। রেঞ্জ। রেঞ্জের সামনে প্লাস আছে, রুটের ভিতরে যা খুশি তাই বসাও, তুমি কি এই জিনিসটাকে মাইনাস করতে পারবা? একটু চিন্তা করে দেখো। না, তার মানে হলো আমি যে কথাটা বলছি এই কথাটা ভুল, রেঞ্জের মধ্যে পুরো আর মানে বাস্তব সংখ্যার সমস্ত সংখ্যা নাই, প্রথমে এই জিনিসটাই ভুল, তারপর আবার এখান থেকে যে মাইনাস 1 বাদ দিচ্ছি ওটাও ভুল। প্রথমে এইটার অ্যান্সার হবে আর প্লাস, কারণ রুট আছে সামনে প্লাস দেওয়া রয়েছে, তো এটার অ্যান্সার হবে আর প্লাস। এবং এটা থেকে বাদ যাবে, আর প্লাস থেকে কোনোদিন মাইনাস 1 বাদ যায়, আর প্লাস অংশটার মধ্যে তো মাইনাস 1ই নাই, সো মাইনাস 1 বাদ যাবে, এই কথাটা ঠিক না, এটাও ভুল, এটাকে আমরা কেটে দেবো। সো এটাই হলো একটা ওয়ার্নিং, রুট টাইপের অঙ্ক থাকলে রেঞ্জ বের করার সময় অনেকেই একটা ভুল করে, সেটা হলো এই আর প্লাস মাইনাসের ব্যাপারটা খেয়াল রাখে না। রুট থাকলে যে রেঞ্জটার মধ্যে কোনোদিনও মাইনাস আসবে না, যদি সামনে মাইনাস না দেওয়া থাকে, যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তখন তুমি বলতে পারতো যে এই অ্যান্সারটা সবসময় মাইনাস আসতেছে, তো এটা আর মাইনাস, সেটা থেকে বাদ দিতাম -1, তখন ওইটা রেঞ্জ হয়ে যেত, কিন্তু এখন এইটা রেঞ্জ হবে যেহেতু মাইনাসটা নাই। ভাইয়া, বলো। ভাইয়া, হ্যাঁ, এতক্ষণ আপনার কোনো কথাই শোনা যাচ্ছিল না। আচ্ছা এখন আমরা শুনতেছো? কেউ শুনতে পাচ্ছি না। এখন শুনতেছি। আচ্ছা আমি বলতেছিলাম, রুটের আগে সামনে প্লাস আছে, তার মানে রেঞ্জটাকে তুমি কখনো কি মাইনাস বানাইতে পারবা? না পারবা ভাইয়া, না। পারবো না। তার মানে এই জিনিসটার রেঞ্জ কখনো আর মাইনাসের দিকে যাবেই না, আর মাইনাস মানে হলো সংখ্যার রেখার ঋণাত্মক অংশটা, এই অংশের দিকে যাবেই না, এই দিকে যাবে না। তো এইটুকুর মধ্যে অ্যান্সার থাকবে, এইটুকু নিশ্চিত। তাহলে ওইটুকুর থেকে কোনোদিন -1 রে বাদ দেওয়া যায় নাকি? সো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এর জন্য -1 টাকা লিখলাম না, এটাকে বাদ দিয়ে দিলাম, বুঝছো না বুঝো নাই? এটা হবে না। তো এটা হবে বেসিক ডোমেন রেঞ্জটা, বুঝতে পারছো সামিনা এখন না বুঝো নাই? জি ভাইয়া বুঝছি, কিন্তু ক্লিয়ার না। ক্লিয়ার হবে না। আচ্ছা আমাকে বলো জাস্ট, তুমি তোমার কি এতটুকু ধারণা আছে এইটুকু অংশের রেঞ্জ বলে? না, আমার কোনো ধারণাই নেই ভাইয়া। আচ্ছা এই জন্য তো আসলে এইখানে আর কথা বলে লাভ হবে না, আগের ক্লাসগুলো দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই, তুমি বাদ দাও একটু হ্যাঁ ভাইয়া, আপনি একদম বাদ আপলোড দাও। করে দেন, আপলোড করে দেন, আমি দেখে নিব না। তখন যদি কোনো সমস্যা হয় আমি কোনো একটা ক্লাসে বললে আপনি একটু দয়া করে বুঝাই দেন।
ওকে, সমস্যা নেই। না, কোনো সমস্যা হবে না, আগের ক্লাসে অনেক ভালো করে বোঝানো আছে। আচ্ছা, এই আচ্ছা ফাংশনটার ডোমেইন হবে f ইনফিনিটি, সরি ইনফিনিটি লিখছি আমি, কি বললাম এটা। এই ফাংশনটার ডোমেইন হবে r, মানে পুরো সংখ্যা রেখার যত সংখ্যায় আছে any নাম্বার এখানে বসানো যাবে। তো এখানে কোনো ঝামেলা হচ্ছে না, মানে ফাংশনটা নষ্ট হচ্ছে না। তো পুরো বাস্তব সংখ্যার পুরো সেট বসায় দিলেও সমস্যা হয় না বলে এটা ডোমেইনটা f। কিন্তু এই ধরনের রেঞ্জ বের করার জন্য একটা টেকনিক আছে। এই ধরনের অঙ্কের রেঞ্জ বের করার জন্য আমরা অলরেডি আমাদের জানা রেঞ্জের সাহায্য নেব। আমরা জানি sin x আর cos x এর একটা রেঞ্জ আছে, সেটা কি -1 থেকে 1 পর্যন্ত। তো আমরা যাই ভ্যালু বসাই না কেন x এর, sin ফাংশন আর cos ফাংশন তো -1 এর থেকে কম হবে না, -1 এর থেকে কম হবে না, +1 এর থেকে বেশি হবে না। তার মানে হইলো এই মানটা সর্বোচ্চ হবে কত? তো আমি যদি বলি f max বের করতে চাই, তাহলে 4 + 3 ইনটু sin x এর মান সর্বোচ্চ হয় 1, তো 1 হবে। সেভেন হলো। আর f মিনিমাম যদি আমরা বলি, সেটা কি হবে? sin x এর সর্বনিম্ন মান কত? 1 -1, সেটা বসে দাও। সেটার মান বসাইলে কত আসে? অ্যান্সার 1 আসে। তার মানে এই পুরো ফাংশনটা 1 থেকে 7 এর মধ্যেই ভ্যারি করবে। তার মানে এটা রেঞ্জ হবে 1 থেকে 7। যেহেতু রেঞ্জের মধ্যে এই জিনিসটা সমান আছে, তো আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো না। যদি এমন হইতো যে সাইন এর রেঞ্জটা এরকম, তখন আমরা ওই জিনিসটাকে থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখতাম। এটা হলো এই এই যে মেথডটা ইউজ করলাম, এটা আসলে জানা রেঞ্জকে ব্যবহার করে রেঞ্জ বের করার একটা কৌশল অ্যাপ্লাই করলাম। এইভাবে কিন্তু আমরা এই পাঁচটা টাইপের মধ্যে কোথাও রেঞ্জ বের করি নাই। এটা হলো স্পেশাল একটা টেকনিক আমরা ইউজ করলাম। তোমরা বোঝো নাই, কে কি বোঝো নাই সেটা একটু আমাকে ডিটেইলে বলো। আর যদি বুঝে যায় থাকো তাহলে এই অঙ্কটা করে দেখাও, কোন অঙ্কটা করবা। এখানে রাখি f of x, এই টাইপের আন্ডারে এইটা অঙ্কটা তোমরা একটু করো তো। 3 sin স্কয়ার x, এটার ডোমেইন এবং রেঞ্জ বের করো সবাই। আগেরটা কেউ না বুঝে থাকলে বলতে পারো। এটা করছো সবাই? সামিহা, মাইশা? ডোমে কি রিয়েল নাম্বার মানে সব ধরনের নাম্বার বসাতে পারবো সেটা? তাহলে ডোমেইনটা হবে r, রেঞ্জ ডোম f ইজ ইকুয়াল টু, আর রেঞ্জ এই r লেখার সময় মনে রাখবা এইটা এইভাবে লিখলে হবে না, এইভাবেই লেখা লাগবে। r আসলে সেট বোঝাচ্ছে। আর ভাইয়া রেঞ্জ হচ্ছে 7। রেঞ্জ শুধু 7 আসে তোমার?
আমি জানি না। আমারও ভাই শুধুই 7 আসে। ভাইয়া মাইনাস মানটা তো স্কোয়ার করলে তো প্লাস স্কয়ার হয়ে করলে যায় তো না? ওইটাই আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে সবার রেঞ্জ আমাদের আসছে কি 7 নাকি? ব্র্যাকেট জি। জি ভাইয়া। তার মানে তোমরা বলতে চাচ্ছ, মানে আমি প্রশ্নটা অন্যভাবে একটু করি তোমাদের, তো দেখো প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করলে তোমাদের মাথায় অনেক কিছু ঢুকবে। এই পুরো জিনিসটা থেকে আউটপুট হিসেবে 7 ছাড়া আর কিছু বের হবে না? আর ইউ শিওর? কথাটার বেরোবে মানে কথাটা কিন্তু বুঝছো কি বললাম? জি ভাইয়া বেরোবে, কিন্তু আমরা যেভাবে করছি ওখানে তো বের হচ্ছে না। তোমরা কিভাবে করছো তাহলে? সেটার মধ্যে কিছু একটা ভুল ছিল। যদি অন্য কিছু বের হয়, 7 ছাড়া একটা কিছু বের হয়, তাহলে ওটা রেঞ্জের মধ্যে আসে। রেঞ্জের মধ্যে 7 ছাড়া অন্য কিছু আছে, তুমি সেটাকে কেন তাহলে করতেছো, মানে ইগনোর করতেছো কেন? জিরো। একটু চিন্তা ভাবনা করে দেখো পারো কিনা। দেখো, সাইনের যে রেঞ্জটা ছিল সেটা হলো -1 থেকে 1 পর্যন্ত ছিল, কিন্তু যখন সাইন স্কোয়ার করা হয় তখন সেই রেঞ্জটা কি -1 থেকে 1 পর্যন্ত থাকে? স্কোয়ার করলে তো -1 এর স্কোয়ার করলে +1 হয়ে যাবে, এবং +1 এর স্কোয়ার করলে ওই 1ই হয়ে যাবে। তো তুমি নিজে আটকে ফেলতেছো। তুমি এই জিনিসটাকে সংখ্যা রেখায় খেয়াল করো তো, -1 থেকে 1 পর্যন্ত এই পুরো জিনিসটা নিয়ে একটু চিন্তা করে দেখো তো, এই পর্যন্ত যত মান আছে সবগুলোর স্কোয়ার করলে তারা ওই ওই দিকে চলে যাবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেগুলা হলো, সেই কথাটা তোমার বোঝা উচিত যে এখন এই রেঞ্জের মধ্যে যখন স্কোয়ার আছে সাইনের উপর, তখন সর্বনিম্ন মান -1 না, সর্বনিম্নটা হলো 0। সো তোমার এখানে রেঞ্জ ধরা উচিত 0 থেকে 1 পর্যন্ত, স্কোয়ার করে করে চিন্তা করলে। তুমি যদি আরেকটু করতে তাহলে বুঝতাম, -1 এ আসো, -1 এর পরে কি আছে, 0 আছে, 0 তারপরে 1, এইভাবে চিন্তা করো, তাহলে তো তুমি বুঝতে পারো যে রেঞ্জ এখন 0 থেকে 1 এর মধ্যে চলে আসতেছে। এখন সাইন স্কোয়ার জিনিসটা সর্বোচ্চ মান তুমি বসাইতে পারো, বের করতে পারো সেটা কি আসলে 1, কিন্তু সাইন স্কোয়ার জিনিসটা সর্বনিম্ন মান 1 না, 0। তো আমি এখন যেটা করব সেটা হলো এফ ম্যাক্সিমাম যদি বলি, এফ ম্যাক্সিমাম হবে 4 + 3 ইন্টু সাইন স্কোয়ার, মানে ম্যাক্সিমামটা স্কোয়ার, 1 স্কোয়ার মানে 7। আর মিনিমামটা বের করার সময় আমি এখানে আবার -1ই বসাবো না, আমি বসাবো হলো 0। এই যে 4 থেকে 7 পর্যন্ত হলো রেঞ্জ। এই ফাংশনটার মধ্যে 4 থেকে 7 এর মধ্যে যত কোটি কোটি বিন্দু আছে সবগুলো হবে এই ফাংশনটার রেঞ্জ। বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো এই ধরনের যখন আমরা শর্টকাটে রেঞ্জ বের করতেছি, ইনভার্স করতেছি না, কিচ্ছু করতেছি না, তখন আমাদের একটু সতর্ক থাকতে হবে যে কোনো ভুল হচ্ছে কিনা। আরো একটা টাইপের তোমাদের ডোমেইন রেঞ্জ বের করা দেখাই, এটা কত টাইপ, টাইপ 6 গেছে, টাইপ 7। এত টাইপ আসলে দেখানোর দরকার নাই, তোমরা মানে আমি আবার অ্যাডমিশন কোর্সে থাকবো কিন্তু তোমাদের সাথে, সেই জন্য আসলে শিখিয়ে দিচ্ছি একবারে। এগুলা জেনারেলি অ্যাডমিশনের বাচ্চাদের শেখানো হয়, তোমাদের জন্য না। ডোম এফ যদি বলা হয় সেটা হবে আর বাদ এ, কারণ এটা ভগ্নাংশ টাইপ, এইটার ইজিক্যাল টু 0 ধরলে এক্স এর যে মান পাবা সেটাই হলো, বাদ দিলে আমরা ডোমেনটা পেয়ে যাব। এটা টাইপ 2 তে পড়েছিলাম আমরা। রেঞ্জ এফ ও সরাসরি বের করা যাবে যদি আমরা একটা কাজ করি।
এটা কাইটে দাও। কাটাকাটি করার পর যে অংশটা রয়েছে এটার দিকে তাকিয়ে দেখো তো, এই যে ডোমেনের মধ্যে এ বসানো যাবে না, তাই রেঞ্জের মধ্যে কি আসবে না সেটা একটু চিন্তা করে দেখো তো। এ বসাইলে কত আসে, 2a, তার মানে রেঞ্জের মধ্যে 2a আসবে না। সো আর কিছু করার দরকার নাই, রেঞ্জ হলো এটা। সবসময় এত সহজভাবে রেঞ্জ বের করা যাইতো না ভাইয়া, যাইতো না। এটার একটা কারণ আছে, এইভাবে একটা লিনিয়ার ফরম্যাটে তো আসে না অ্যান্সারটা সবসময়। কিন্তু এই অঙ্কটার একটা বিশেষত্ব হলো এটা কাটাকাটি করার পরে একদম x প্লাস সামথিং চলে আসছে, নিচেও x নাই, পাশেও x স্কয়ার নাই, কিছু নাই। সো তুমি বুঝতেই পারতেছো, যেহেতু ডোমেনে a বসানো যাচ্ছে না, ডোমেনের মধ্যে a নাই, তাহলে a বসাইলে যে আউটপুটটা আসার কথা, সেই আউটপুটটা অর্থাৎ 2a টা রেঞ্জের মধ্যে থাকবে না। আর এটার পিছনে একটু রহস্য আছে, সেটা হলো আমি এখানে লিমিট অ্যালগরিদম প্রয়োগ করে এই কাটাকাটিটা করেছি। করার পরে আমি আসলে জেনারেলি এইটার লিমিটিং ভ্যালু বের করে দেখতেছি যে কত আসতে পারে, সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এই কথার মানে পরে বুঝবে তুমি, কিন্তু অ্যানসারটা বুঝছো কিনা বলো। হ্যালো। হ্যাঁ বুঝছি। জি ভাইয়া বুঝছি। বুঝছি ভাইয়া। ওকে, আমি যে ফাংশনটা পড়াতে চাচ্ছিলাম ওটার নাম কি ছিল? কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, ধরো f অফ x এর ভিতরে আরেকটা ফাংশন g অফ x, তারপরে সামিহা অফ x, তারপরে এরকম ভাবে দিলাম। এটাকে লেখার কায়দা হলো g ও f, f ও g, তারপরে হলো কি বলবো এটাকে, f ও g দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে, তারপরে আবার g অফ s, তারপরে x, এভাবে লিখতে হবে। জিনিসটা কি আমরা ঠিক লিখলাম? আমরা আমাদের বইয়ের মধ্যে যদি লেখা থাকে গফ ফর x, এই কথাটার মানে হলো g অফ f অফ g অফ x। একটা g, একটা f, দুইটা f আর একটা g। হ্যাঁ ঠিক আছে, এখানে মিলাই তো। এখানে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসকে লেখার কায়দা কি হবে? তাই এটা হয় না লেখাটা, তার মানে বোঝা যাচ্ছে জি একটা বেশি হয়ে গেছিল। এটাকে লেখা লাগবে এই জি অফ, এই একসাথে লেখা লাগবে জি অফ এস, এটাই আসলে এটার অ্যান্সার, জি এফ অফ জি অফ এস। তো ফগ গস লিখতে হবে। যাই হোক, এটার রিয়াল মিনিংটা তোমাদের বুঝাই। ধরো সামিহা একটা ফাংশন আছে f of x is equal to 2x, আর মান্নান একটা ফাংশন আছে যেটা ধরো f of p is equal to 3p plus 1। এখন তোমাকে বলা হলো যে m এর ভিতর s of x আছে, সেটার মান কত? এটা যে p দিয়ে লেখা থাকতে হবে এরকম কিছু না, এটার মধ্যে x থাকতে পারে, এটা তুমি যা ইচ্ছা লিখতে পারো, কিছু আসে যায় না। নাম খালি এটা একটা জাস্ট। এখন এটা যদি বের করতে বলে কেমনে বের করতে হবে সেটা একটু দেখো। m এর ভিতর s of x আছে, s of x মানে 2x, তাই 2x এখানে বসিয়ে দেব। 2x যদি m এখানে বসিয়ে দাও তাহলে কি আসার কথা? এইখানে 3 into 2x plus 1 আসার কথা। সো 3 দুগুণে 6x plus 1, এটাই হলো এই জিনিসটার মানে। এখন যদি এটা না বলে বলতো s of মান্নান of x কত বের করো, সেটা বের করা যায় তো খুব সহজেই। s এর ভিতর m of x, m of x হলো 3x plus 1, এটা ইনসার্ট করতে হবে, ইনপুট দিতে হবে।
এটা ইনপুট দিলে এখানে চেঞ্জ আসবে। সো 2 ইনটু x প্লাস 1 6x প্লাস 2 অ্যান্সার আসবে। তোমরা কি বুঝতেছো কিছু না মাথা ঘুরে যাচ্ছে? না ভাইয়া না বুঝতেছি। এইখান থেকে এইটুক যেহেতু তোমরা বুঝতেছো বলতেছো, আমার মনে হয় না বুঝতেছো, তারপরে মনে কর তোমরা যেটা মনে করতেছো বুঝতেছো, তাহলে যদি এরকম হয় এইটার মানটা কত হবে বলো তো? এটা 2 ভিতরে। সাত হবে ভাইয়া। আরে এই 2টা জাস্ট এখানে ইনসার্ট করা লাগবে এই লাস্টে, সবার হ্যাঁ লাস্টে। 7। সবার লাস্টে এই যে 2x করছিলাম না, সেটা করা যাবে না এখন আর। সরি আমি ভুল বলতেছি কথাটা, ঠিক বলতেছি না। 2x, হ্যাঁ 2x তো করা যাবে না, ঠিকই বলতেছি। বাট যেটা করা লাগবে সেটা হলো m এর ভিতর s অফ 2, s অফ 2 আসলে কত? s2 মিন্স হলো 4। এই 4টা m এর ভিতরে ইনপুট দিতে হবে। m এর ভিতরে ইনপুট দিলে 3 ইনটু 4 প্লাস 1, 3 4 12 রেখে 13 হবে आंसर। বেসিক্যালি এই ফাংশনটার ভিতরে হ্যাঁ ওইটাই এটার মধ্যে বলতেছিলাম, ইনপুট ওটা দিল বসায় দিলেই 13 আসে। এক্স্যাক্টলি। ওইটা x দিয়ে ডিজাইন করা, তো x এর পরিবর্তে যাই বসাবা তাতে একই চেঞ্জ আসতেছে। জিনিসটা দেখো না তাকে, হওয়ারই তো কথা। এভাবে বের করার কোনো দরকার ছিল না, কিন্তু তুমি তো আর x দিয়ে কষ্ট করে বের করতে যাবে না, মান দিয়ে বের করা সহজ, এই জন্য ওইভাবে দেখাইলাম। চিন্তাটা এই দিকের থেকে না করাটা বেটার। সো তোমাদের যদি এরকম একটা অঙ্ক দেওয়া হয় f of x is equal to 3x আর f g of x is equal to 2x plus 1, তোমাকে এখন বলা হলো f of g of g of 5 এটার মান বের করো। 1 2 3 4 5 তারপরে এটা জেনারেলি তুমি যখন করতে যাবা হাতে করলে জিনিসটার কষ্টটা অনেক বেড়ে যাবে। ক্যালকুলেটরের মাধ্যমে যদি তুমি এটাকে একটা ফ্রেশ একটা অ্যালগরিদম ব্যবহার করে করো, তাহলে এটা একটু সহজ হবে। ক্যালকুলেটরে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে সেটা আমি তোমার এখন ক্যালকুলেটর দিয়ে তো দেখাইতে পারতেছি না। আমাদের ক্যালকুলেটর কোনো সিরিজের মধ্যে ঢুকাই দেবো না এটারে, বাট ক্যালকুলেশনটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। ক্যালকুলেটরের মধ্যে তুমি যখন এই যে প্রথমে লাগবে g of 5, তার মানে এই ফাংশনটার মধ্যে 5 বসাইতে হবে। তো ক্যালকুলেটরে টাইপ করা উচিত 2 আলফা দিয়া x প্লাস 1। তারপরে এইখানে এই জায়গাটায় কোথাও একটা বটন আছে ক্যালক নাম, ওই ক্যালকে চাপ দিলেই ক্যালকুলেটর দেখবা জিজ্ঞেস করবে x is equal to what। তুমি যখন ক্যালকে চাপ দিয়ে এই 5 চাপ দিবা, 5 চাপ দিয়ে এন্টার, ক্যালকুলেটরে এন্টার মানে হলো সমান চিহ্ন চাপ দিবা, তখন ও ক্যালকুলেটর নিজে থেকে এটার মধ্যে 5 বসে তোমাকে একটা রেজাল্ট দেবে, সেটা হলো 11। এরপরে তোমার যে কাজটা হবে সেটা হলো দেখো, এটা আবারও জিতেই বসাইছে এই 11টাকে। এই 11 এইটুকের মান হলো 11, 11 বসাইতে হবে কোথায়? জিতে। তো তুমি এখন ক্যালকুলেটরের একটা বটন আছে, এই যে বটনটা ব্যাক বটন, কিছু দিয়ে না কাইটা, এসি দিয়ে না কাইটা বা কিছু দিয়ে না কাইটা নরমাল ডেলে চাপ দিয়া ডিলিটে চাপ দিয়া তুমি করবা কি পিছনে যাবা, বা কিছুতে চাপ না দিলেও পিছনে যাওয়া যায়। ঠিক পিছনে যায় এই জায়গাটায় আসবা যেখানে 2x plus 1 লিখছিলা, এখানে যায় আবার ক্যালকে চাপ দিবা, আবার ও x এর মান চাবেও। এইবার করবা কি তুমি আর 5 বসাবা না, এবার বসাবা কি জানো? অ্যানসার। তুমি যদি অ্যানসার বসিয়ে দাও এখানে, তাইলে অ্যানসারটা কত ছিল? 11। সে 11 সে ইনপুট দিয়ে দেবে, টুর মধ্যে 11 ইনপুট দিয়ে এইটা অ্যানসার রাখবে। এখন এখনকার অ্যানসার, কারেন্ট অ্যানসার হলো এটা 23।
এই অ্যান্সারটা এই যে 23টা, মনে করো এটা 23, এটার এখন বসাইতে হবে এফ এ। তো তুমি করবা কি, এফটাকে টাইপ করবা, মানে ক্যালকুলেটর সুন্দর করে লিখবা 3 আলফা দিয়ে এক্স দিবা, এরপরে ক্যালকে চাপ দিবা। ক্যালকে চাপ দিয়া যখন ও এক্স এর মান চাবে, তখন অ্যান্সার বটন আছে একটা ক্যালকুলেটরে, ওইটা চাপ দিয়ে দিবা। ওই অ্যান্সার চাপ দেওয়ার মানেই হলো এই যে 23টা এখানে ঢুকে যাবে। 3 ইন্টু 23, 23 করে নামও তা আমি পারি না, আমি জেনারেলি অঙ্ক তেমন একটা পারি না, যোগ বিয়োগ গুণ ভাগ এটা আমার সমস্যা হয়। আচ্ছা যাই হোক, এই 23 ইন্টু 3 এটা এখন তোমার কারেন্ট মাথায় রাখো। আমি কিন্তু তোমাদের অ্যালগরিদম শেখাচ্ছি, ক্যালকুলেটর টিপা শেখাচ্ছি না, এটা কিন্তু একটু জটিল জিনিস, একটু ভালো করে বুঝো, মাথায় ঢুকে গেলে তোমার লাইফ আসান, ইজি। এখন এই পুরো জিনিসটার মান এইখান থেকে এই পর্যন্ত মান হলো এই যে এটা 23 ইন্টু 3, এটা ঢুকাইতে হবে কোথায়, জিতে। জি আর লেখার দরকার নাই, এটা চাপ দিয়ে একটু পিছনে যাও তো, গেলেই তুমি বুঝতে পারবে এটা তো লেখাই ছিল। ক্যালকুলেটরের মাথায় এতটুকু মেমোরি আছে, সেটা ধরে রাখতে পারে। তুমি একটু পিছনে গেলে দেখবা ও এটা দেখাবে, আবার ক্যালকে চাপ দিবা, এক্স এর মান চাইবে, আবার অ্যান্সার বসাই দিবা। তাইলে ও করবে কি, জি এর মধ্যে এই পুরো ফাংশনটার মধ্যে এই 23 ইনটু 3 রে ইনসার্ট করে টোটাল একটা এই পর্যন্ত মান বের করে ফেলবে। এরপরে এইটা অ্যান্সারে আছে না, এফ এ বসাইতে হবে। তো ব্যাকে যাও, 2-3টা ব্যাকে গেলে তুমি এই যে এক্স মানে 3x পাই যাবা, সেটাকে আবার অ্যান্সার হিসেবে ইনপুট করে দাও। তাহলে এই পুরো কাজটা আবার করলেই শেষ হয়ে যাবে। তোমার মনে হচ্ছে ভাইয়া এত কষ্টের থেকে তো নরমালি করলে মনে ভালো হইতো, কিন্তু আসলে নরমালি করে দেখো, আর আমি যে এই অ্যালগরিদমটা বললাম এটা তোমার মাথায় যদি ঢুকে যায়, তোমার ব্রেনে যদি ইনস্টল হয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব। এগুলো আসলে কম্পিটিটিভ এক্সামে তোমাকে আটকে দেবে। এই ধরনের অঙ্ক কোনো কঠিন অঙ্ক না, কিন্তু এটা করতে ক্যালকুলেটরের যদি ম্যাক্সিমাম স্পিড হেল্প নিয়ে কাজটা করতে পারো, তোমার কাছে আসলে ক্যালকুলেটর ছাড়া এই এই পুরো জিনিসটা তুমি ক্যালকুলেটরে করতে পারবা। তুমি নরমালি করলে তোমার আসলে খাতা লাগবে, যখন বই তোমাকে বলবে যে এইটুকু জায়গার মধ্যে করো, তখন তুমি কোলাইতে পারবা না, অবজেক্টিভে দিয়ে রাখবে এই প্রশ্ন। কুয়েটে তো যেখানে অবজেক্টিভ এখন আছে, কুয়েটে এখন নাই অবশ্য, আচ্ছা যেখানে যেখানে অবজেক্টিভ পরীক্ষা আছে সেখানে দেখবা এই অঙ্ক দিয়ে রাখবে, তোমরা জায়গায় পাবা না রাফ করার জন্য, অনেক রাফ হয়ে যাবে। কিন্তু আমি যে বুদ্ধিটা দেখাইলাম এটা দিয়ে তোমার আসলে কোথাও কোনো রাফ করতে হচ্ছে না, ক্যালকুলেটরের সাহায্যে সব হয়ে যাচ্ছে। কিন্তু এটা তোমাদের মধ্যে 50% ছাত্রের বোঝার কথা, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি না কেউ বুঝছো নাকি বুঝো নাই, তোমরা আসো নাকি আর নাই সেটা আমার বলো। আসি ভাইয়া। ওকে, ফাংশনের থেকে আরো অনেক কিছু আছে যেটা তোমরা করলে বুঝতে পারবা, কিন্তু আমি পড়াইতে চাচ্ছি না, তোমরা একটু আগে পড়ে আসো, তারপর আমি আরো দেখাই দেবো। ডোমেন রেঞ্জ ফাইন্ডিং এবং একটু ফাংশনের বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করা আমরা শিখছি জাস্ট, বাকি জিনিসগুলো তোমাদের উপরে ছাড়া হলো, তোমরা একটু স্টাডি করো নিজে থেকে। এখন দেখো আমি যে জিনিসটা পড়াতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে ফাংশনে ঢুকছিলাম এই উদ্দেশ্যে যেন ফাংশন বুঝি, ফাংশনের লিমিট বুঝবো, তারপর লিমিট বুঝে গেলে ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারবো, এরপরে আমরা ক্যালকুলাসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবো। লিমিট জিনিসটা কি সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের এই ছোট্ট একটা জিনিস বলছি, চলো। উম, এই ফাংশনটার মধ্যে এফ অফ 1 এর মানটা বের করো তো সবাই। কত আসে সামিহা? অসংজ্ঞায়িত। হ্যাঁ অসংজ্ঞায়িত আসে। তার মানে আমরা বের করতে পারলাম না এফ এর মান 1 বসাইলে কত আসে। বাই বাই বলতে পারো জিনিসটা, ফাংশনটা এমন একটা ফাংশন যেটা এই যে 1 বিন্দুতে ফাংশনটার মান এরকম হয়ে যাচ্ছে বা কিছু একটা এরকম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে ওই জায়গাটায় যায় এক্স এর মানটা কত, আসলে এটা নাকি কত বোঝা যাচ্ছে না, কনফিউজ, বের করা গেল না আর কি।
তখন সায়েন্টিস্টদের মাথায় কিছু চিন্তা ভাবনা আসলো, তারা চিন্তা করে দেখলো যে এক বসাইলে কত আসে বের করা যায় না, একের কাছাকাছি কিছু মান বসিয়ে দেখি বের করা যায় কিনা। 0.99 5টা 9 দিলে একের অনেক কাছে যাবে না? এটা ক্যালকুলেটরে বসিয়ে বলো তো কত আসে আমাকে। ভাইয়া 0 আসে। এই 0 আসে না। ভাইয়া 1 স্কয়ার মাইনাস 1 না, তো ওখানে তো উপরটা এমনি 0 হয়ে যায়। না আমি বলছি 0.3 5টা 9 বসাইতে, 1 বসাইতে তো বলি নাই। আচ্ছা আমি দেখাই দিচ্ছি এই যে 1.59। এটার অ্যান্সার আসার কথা 1.9999 অথবা হ্যাঁ 2 এর কাছাকাছি কিছু। একই রকম ভাবে 1.00001 বসাও তো। তোমরা যারা বোকার মতো আমি যা লিখতেছি তাই টাইপ করতেছো তারা আসলেই বোকা। তোমরা একটু আগেই তোমাদের একটা বটনের নাম বলছি ক্যালক, এই পুরো ফাংশনটাকে ক্যালকুলেটরে সুন্দর করে লিখে ক্যালক বটনে চাপ দিয়ে এই জিনিসটা লিখে দিলেই হয়ে যেত, এতবার টাইপ করতে হইতো না এই যে 1.10000 হ্যান। ভাইয়া 2.00001। তার মানে 2.00001 টাইপের কিছু আসতে পারে, যেটা আসলে 2 এর কাছাকাছি। একটু সংখ্যা রেখায় যদি জিনিসটাকে বুঝি তাইলে আমি এইখানে যেটা করলাম সেটা হলো 0.9999 কোথায়, এই যে এইখানে এইখানে, মানে বাম দিক থেকে একের কাছে যাওয়ার চেষ্টা করেছি আমি। আর 1.001 ওই বিন্দুটা ডানে, সো ডান দিক থেকে 1 এর কাছে আসার চেষ্টা করছি আমি। তো আমার বেসিক চেষ্টাটা যেটা ছিল সেটা হলো 1 বসাইলে কত আসে সেটা বের করা, কিন্তু পারি নাই। এর জন্য 1 এর কাছে দুই দিক থেকে আসছি, এইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, মানে বাম পাশ থেকে একের কাছে আসার চেষ্টা করছি। আর এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। যখন লেফট হ্যান্ড লিমিট মানে বাম দিক থেকে একটা সংখ্যার কাছে আসার চেষ্টা করলাম আর আর রেঞ্জ বের করলাম, আর রাইট হ্যান্ড লিমিট ডান দিক থেকে একটা সংখ্যার কাছে আসার চেষ্টা করে একটা মান গেস করলাম, এই সংখ্যাটাও এক যে যার ইন্ডিকেট করতেছে এইটাও তারা ইন্ডিকেট করতেছে। তাইলে বোঝা যায় যে যদি এক বসাইতে পারতাম কোনোভাবে তাইলে অ্যান্সার ইনফিনিটি আসতো না। এই যে যে জিনিসটা আমরা নরমালি ফাংশনের মধ্যে ডোমেইন হিসেবে ইনপুট দিয়ে পাচ্ছি না, রেঞ্জ পাচ্ছি না, সেই রেঞ্জটা আসলে সরাসরি না থাকলেও রেঞ্জটা কত হবে সেটার একটা গেস আমরা করতে পারতেছি। এটাকে বলে ফাংশনটার রেঞ্জে সরাসরি মান নাই কিন্তু সীমাস্থ মান আছে। যেহেতু বাম পাশ থেকে আর ডান পাশ থেকে একই সংখ্যা ইন্ডিকেট করতেছে, তার মানে এক বসাইলেও এটা 2 এর কাছে চলে যেত, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। কথাটা বুঝছো তোমরা? ধরো জি তুমি ভাইয়া কোথায় বুঝছি। বসে আছো সেটা হয়তো জানি না আমরা, কিন্তু তোমার বান্ধবীর ডানে আর বন্ধুর বামে আছো, তাহলে তুমি কোথায় আছো এটা তো বোঝাই যাচ্ছে। তো এটা হলো যে ফাংশনগুলা এইভাবে বের করতে পারি না, যে ফাংশনগুলা রেঞ্জ গেস করতে পারি না, ডোমেইন সরাসরি ইনপুট দিতে পারি না, সেই ফাংশন বের করার জন্য একটা নতুন পদ্ধতি বের করা হলো লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। সীমাস্থ মান বাংলাটা অত ভালো না, তারপরে বোঝা যায়। লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান জিনিসটাকে লেখার কায়দা হলো লিমিট
x টেন্ডস টু ওই যেটা পর্যন্ত যাইতে চাও 1, তারপরে f অফ x, এটাকে এইভাবে লেখা যায় লিমিট x টেন্ডস টু 1, f অফ x এর মধ্যে জিনিসটা কি ছিল, যা ছিল পুরোটা লেখা দাও। এইটা, এটার যে মানটা পাইলাম আমরা সেটা হলো 2। সো বেসিক্যালি এই জিনিসটা বের করতে পারলাম না, কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারলাম। এটাই হলো লিমিটের মূল বেসিক। লিমিটের অঙ্ক করতে গেলে আমরা যাই করি না কেন, সেটার অনেক রুল দেখব, অনেকগুলো টাইপ দেখব, অনেক কিছুই করব, কিন্তু মূল কথাটা হলো লিমিটের মানেটা কি তোমরা এখন শেষ করতে পারতেছো? যখন একটা ফাংশনের ডোমেইন ইনপুট করলে রেঞ্জ পাচ্ছি না, তখন ডোমেইনের কাছাকাছি গিয়ে রেঞ্জটা কত আসতে পারে সেই মানটা বের করে আনলাম। বেসিক্যালি এখানে যা করছি, যে 1 এর কাছে যাওয়ার চেষ্টা করছি ম্যানুয়ালি, সেটাই ডোমেইনে লিমিটে করে। যে লিমিটে এটা হলো ম্যানুয়াল প্রক্রিয়া, অনেক লেন্দি প্রক্রিয়া, এভাবে করে কেউ করে না। লিমিটের অঙ্ক আমরা নরমালি লিমিট বের করার টেকনিক্স আবিষ্কার করা আছে, সেগুলা ব্যবহার করে করব। সো লিমিট লাগে কেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবা অসুস্থ টাইপের রেঞ্জ যেগুলাকে আমরা গেস করতে পারি না, সেই রেঞ্জগুলোর মান কত হইতে পারে সেটা গেস করার জন্য আসলে লিমিটের জন্ম, লিমিটিং ভ্যালুর জন্ম বা লিমিটের জন্ম। এরকম অসুস্থ ফরম্যাট গুলা কি হইতে পারে সেগুলা যদি বলি, 0/0 একটা ফরম্যাট, ইনফিনিটি বাই ইনফিনিটি একটা ফরম্যাট, 0 টু দি পাওয়ার 0 এটা একটা ফরম্যাট, ইনফিনিটি টু দি পাওয়ার 0 একটা ফরম্যাট, ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, আর 0 ইনটু ইনফিনিটি। এই কয়টা ফরম্যাট আসলে মানে ম্যাথমেটিক্যালি আমরা বের করতে পারি না, ডিটারমাইন করতে পারি না। ডিটারমাইন না করার অনেক কারণ থাকতে পারে। আমি তোমাকে যদি একটা দেখাই, ধরো কি দেখাবো, ধরো আমরা বলি যে সামথিং ডিভাইডেড বাই 0, এটা পারি না বের করতে। কেন পারি না? ধরো একটা টাইপ অফ সায়েন্টিস্ট, সামথিং এদের গ্রুপের নাম দেই, এই গ্রুপের সায়েন্টিস্ট বলতেছে যে দেখেন 5 দিয়ে, সরি এটা করা উচিত হবে না, x ডিভাইডেড বাই y যদি হয় 5, সরি 5 বলার দরকার নেই, অন্য কিছু দিই, যদি হয় সামিহা s, তাহলে x হবে sy। এখন এই কথাটার মানে এটার উল্টা করে যদি বলি, এই দুটার গুণফল যদি x হয় তাহলে এটা এরকম হবে। সো আমরা যদি কোনো কিছুকে 0 দিয়ে গুণ করি, অ্যান্সার আসে 0, তাইলে আমরা বলতে পারি, এটার উল্টে বলতে পারি। আচ্ছা আমরা আগে এটার প্রমাণ দেখি, ওটা এই সামথিং যে কোনো কিছু 0 তে ডিভাইড করলে কি হয় এটা নিয়ে পরে কথা বলি। আগে আমরা এই প্রথমে দেখাইছি যেটা, এটার একটা প্রমাণ দেখি, 0/0 কেন আমরা বের করতে পারি না। তো একটা সায়েন্টিস্ট বলতেছে তাহলে 0/0 5 হবে। একই রকম ভাবে 7 রে 0 দিয়ে গুণ করলেও 0ই হবে, তো 0/0 7 হবে। এই যে এই লজিকটা অ্যাপ্লাই করতেছে সে। তারপরে তাইলে আসলে 0/0 দুনিয়ার সমস্ত সংখ্যাই হবে, 1 2 3 4 5 যা আছে পুরো রিয়েল নাম্বার সব হবে। এখন সায়েন্টিস্ট বি গ্রুপ বলতেছে যে দেখেন 5/5 এটার অ্যান্সার হয় 1, 4/4 এটার অ্যান্সার হয় 1। তো যে কোনো সংখ্যারে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 0/0 এটার অ্যান্সার হবে 1। এখন আমরা যদি আরো যাই, টাইপ সি টাইপের যারা আছে তারা যদি বলে যে ভাগের সংজ্ঞা দেখেন আপনি, একটা লাঠিকে 5 রে যদি 15 রে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 5টা করে আসে, মানে একটা লাঠি 15 সাইজের লাঠি 3 দিয়ে ভাগ করলে আসে হইলো 5 করে এক একটা টুকরা। সো 15 রে কিছু দিয়ে যদি ভাগ না করেন তাহলে 15ই থাকবে, আর 0 রে 0 দিয়ে ভাগ করলে 0ই থাকবে, কিছু তো করি নাই।
কিছু ভাগে ভাগ করি নাই। এরকম অনেক আজগুবি আজগুবি অনেক সায়েন্টিস্টরা লজিক দিচ্ছে এবং সবগুলোই লজিক্যাল, সবগুলোই কোনোটাই এমন না যে এটা গাণিতিক যুক্তি সম্পন্ন না। তার মানে হলো যখন একই জিনিসের অ্যান্সার ভিন্ন ভিন্ন চলে আসতেছে, আমি গেস করতেই পারবো না 0/0 আসলে 1 নাকি 2 নাকি খালি 1 নাকি 15 নাকি 1, কিছুই আমি বলতে পারবো না। তো এই কারণে আমরা বলি এটা নির্ণয় করা যায় না, নির্ণয়ের কোনো সঠিক পদ্ধতি নাই। এরকম ভাবে এরকম প্রত্যেকটা জিনিসকে আমরা লিখতে পারি। আর সামথিং বাই জিরো কেন ইনফিনিটি হয় সেটা একটা ব্যাপার আছে, তোমার একটা অ্যানালজি দেখাই। তুমি যখনই সামথিং একটা সংখ্যা সামিহাকে ধরো ভাগ করতে চাচ্ছ, 5 দিয়ে ভাগ করলে একটা অ্যান্সার পাবা, 4 দিয়ে ভাগ করলে একটা অ্যান্সার পাবা। এরপরে আরো যদি ছোট করো, 1 দিয়ে ভাগ করো, পুরো সামিহাটারই পেয়ে যাবা। 0.5 দিয়ে ভাগ করো, কি হবে? 2 ইন্টু সামিহা আসবে, আরো বড় হচ্ছে। তার মানে এই পুরো জিনিসটার মধ্যে ট্রাভেল করে আমরা বুঝতে পারতেছি যত সংখ্যাটা নিচের ছোট হচ্ছে ততই অ্যান্সারটা বড় হয়ে যাচ্ছে। আর ছোট হইতে হইতে যদি আমরা একবার 0 করে ফেলি তাইলে এত বড় হবে যেটাকে আমরা ইনফিনিটি বলতে পারি। এটা একটা অ্যানালজি বুঝতে পারো যে সামথিং ডিভাইডেড বাই 0 কেন ইনফিনিটি বলি। যত ছোট জিনিস দিয়ে ভাগ করতে থাকি আমরা ততই জিনিসটা বড় হইতে থাকে। তোমরা কি কেউ কিছু বুঝছো না? কিছু বুঝো নাই বা তোমরা লাইনে আছো? আমাকে একটু এনশিওর করো। কি ভাইয়া লাইনে আছি, বুঝতে ঘুমায় পারছি। গেছো নাকি? ছেড়ে দেবো? না ভাইয়া ঘুমাই নাই, ঘুমের থেকে উঠে আবার ঘুমা যাবো। না, আমি তো এটাই করি সবসময়। তোমরা করো নাকি তাই জিজ্ঞেস করলাম। ঘুমের থেকে উঠে আবার যদি ঘুমিয়ে যায় তাহলে সবচেয়ে ভালো লাগে। না আর ঘুম ধরে না ভাইয়া, আমাদের কারো ঘুম ধরে না, আপনি পড়াতে থাকেন। কি বলো, তোমাদের ঘুম ধরে না কেমনে করে? কাজ কম করে যারা মানুষজন তারা, তাদের ঘুম ভালো হয় না। আচ্ছা, আমরা যদি এটা আমার তো কোনো করে কাজই হয় না। কাজই নাই, কি বলো? তুমি না কত সুন্দর সুন্দর ড্রয়িং করো, কুইক আর্টস। যে এটা এটা কোনো জিনিস হলো, এটা তো বসেই থাকতে হয়, বসে থেকে করতে হয়। এমনি তো ফিজিক্যাল তো কোনো এক্সারসাইজ হয় না, তো এটার কারণে আর ঘুমও ধরে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এরকম এই প্রত্যেকটা জিনিসেরই একটা এরকম এরকম সুন্দর সুন্দর লজিক আছে, এই প্রত্যেকটা কেন আমরা বের করতে পারি না সেটা রিজন আছে। আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে আহ, কখন আমরা লিমিটের কাছে যাব, লিমিটের সাহায্য নেব। যখন আমরা একটা ফাংশনের একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য রেঞ্জটা কত আসে সেটা বের করতে পারবো না, তখন আমরা চেষ্টা করব যে ওই ফাংশনটা ওই ভ্যালুটার কাছাকাছি কোনো একটা উম, কি বলে মান বসিয়ে দেখবো যে ওইটা রেঞ্জটা কত আসতে পারে, একটা কোনো রেঞ্জ আছে কিনা, সীমা মানে সীমাস্থ মান পাওয়া যায় কিনা, রেঞ্জটা বের করার চেষ্টা আর কি, সর্বশেষ একটা চেষ্টা করে দেখতে পারবো আমরা তখন। বাট যখন তুমি দেখবা লেফট হ্যান্ড লিমিট, সরি লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম, সেই ছোটবেলার অভ্যাস। যখন দেখবা লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে, তখন তুমি বলবা হ্যাঁ ইয়েস সীমাস্থ মান আছে, ওইটা বের করা যাবে। যদি দেখো লেফট হ্যান্ড লিমিট আসতেছে 2, রাইট হ্যান্ড লিমিট আসতেছে 3 বা 4 অন্য কিছু, তার মানে লিমিট লেফটেরটা রাইটেরটা এক জিনিসকে ইন্ডিকেট করতেছে না। তার মানে ফাংশনটা হচ্ছে এরকম যে ধরো 2 এর কাছে এই দিক থেকে আসলে ফাংশনটা ওই দিকে যেতেছে, ওই দিকে একটা মান আসতেছে। আর ধরো এরপরে 3 এর কাছে এই দিক থেকে আসলে ফাংশনটা নিচে চলে যাচ্ছে। তার মানে দুই বিন্দুতে মান কি ওই দিকে যাবো না এই দিকে যাবো কোনোটাই বলা যাবে না। এরকম কেস হয়ে গেলে যে লেফট বামের থেকে আসলে মানটা আসতেছে সামথিং 2, ডানের থেকে আসলে মানটা আসতেছে -10, তখন তুমি বুঝবা যে নো, এটা সীমাস্থ মান নেই, লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান নেই। সো তোমাকে টেস্ট করতে বলতে পারে যে লিমিটিং ভ্যালু আছে কিনা, মানে সীমাস্থ মান আছে কিনা একটা ফাংশনের, সেটা প্রমাণ করার উপায় হলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করে দেখতে হবে তোমার।
যে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট একই জিনিস আছে কিনা। যদি দেখো আসে তাহলে তুমি বলতে পারবা যে ওটার লিমিটিং ভ্যালু আছে বা সীমাস্ত মান আছে, আর যদি এখন নাই তাহলে বলবা নাই। তো আর তখন আর লিমিটের মান আসবে না। আমরা যে যেখানে অ্যান্সার পাইলাম 2, দুইটাই 2 আসছিল, তো লিমিটিং ভ্যালু 2 বলতে পারতেছিলাম, কিন্তু একটা 2 একটা 3 আসলে বলতাম যে না, লিমিট নির্ণয় করা যাবে না। সব সময় যে লিমিট দিয়ে সত্যি সত্যি রেঞ্জ বের করে ফেলতে পারবা এমনও না, আরো উচ্চ লেভেলের কিছু একটা অ্যাপ্লাই করা লাগতে পারে তখন, যেটা তোমাদের সিলেবাসে নাই। এখন আমি ওটা নিয়ে কথা বলবো না। আজকে ক্লাস এখানেই শেষ। টাটা, বাই বাই।